কোনো মিউজিক বা কিছু কি হবে নাকি শুরু করে দেবো কথা বলা? ওকে, একটু ফর্মাল পার্টটা শেষ করি। Respected teachers, invited guests, and every students present over here, thank you for inviting me. And as yesterday was 21st of February, and it was International Mother Language Day, and it's the month of February, so I will continue my speech in Bengali. আচ্ছা, জুলাই মাসের পর থেকে যখনই কোথাও আমার সাথে কারো দেখা হয়, বা আমি যখন দেখলাম যে এই প্রোগ্রামে আসার আগে আমাকে নিয়ে একটা প্রোমো ভিডিও বানানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমি আন্দোলনে যাচ্ছি, তালি মারতেছি, বা লাইক দ্যাট, বা আমি কখনো ভিডিও বানাচ্ছি এই বিষয় নিয়ে বা এই বিষয়ে কথা বলতেছি, সো অনেকে অনেক সময় প্রশংসা করে যে ভাই আপনি এই কাজ করছেন, খুব ভালো কিছু করছেন, বা এটা আপনি অনেক সাহসের একটা কাজ করছেন, এই ধরনের কথা বলে। এমনকি আমাকে এর আগেও অনেক জায়গায় ইনভাইট করা হয়েছে জুলাই মাসের পর থেকে, টিভি চ্যানেলস, ইন্টারভিউজ বা বিভিন্ন স্কুল কলেজ। আমি আজ প্রথম এই বিষয় নিয়ে হয়তো বা কথা বলতে স্টেজে উঠছি, এর আগে কখনো কোথাও যাওয়া হয়নি। কেন এখানে আসলাম সেটা একটু পরে বলবো, তার আগে আমি জাস্ট এটুকু ক্লিয়ার করতে চাই যে আমরা এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময়টাতে যে কোনো একটা নর্মাল কাজকে আমরা অ্যাবনর্মাল বানিয়ে ফেলি। যেমন ধরেন কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কারোর পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেছে, সেই মানি ব্যাগটা তুলে যদি আর একজন এসে ওই ব্যক্তিকে ফেরত দেয় এবং এটা যদি কেউ দূর থেকে ভিডিও করে, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, সবাই বলে যে আরে কি ভালো মানুষ। এমনই হয়। বা দেখা গেল যে একজন মেয়েকে কেউ সম্মান করতেছে, সেটাকে বলা হচ্ছে যে বাহ, লোকটা কত ভালো, এখনো পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে। আমরা যখনই কোনো নর্মাল একটা কাজ করি, যেমন এই আন্দোলন, আমরা জানি যে এটা সত্যের পক্ষে, আমরা জানি কোনটা সঠিক, আমরা জানি কোনটা ভুল, খুবই ক্লিয়ার মেসেজ আমাদের জন্য। তারপরও যখন আমরা আন্দোলনে কেউ গেছে বা কেউ এর পক্ষে কথা বলছে, আমরা সবাই মনে করি যে তাকে মাথায় করে রাখতে হবে। আসলে আমার কাছে বিষয়টা তেমন না। আমার কাছে মনে হয় এটা আমাদের সবার দায়িত্ব, আমাদের দেশকে নিয়ে চিন্তা করা, আমাদের সবার দায়িত্ব আমাদের ভাই বোনদের নিয়ে চিন্তা করা, আমাদের সবার দায়িত্ব দেশের মানুষকে নিয়ে চিন্তা করা। এবং আমি যখনই কিছু করি আমি এই জিনিসটা মাথায় রাখি এবং এটাকে আমি নর্মাল হিসেবেই নিই। এই জন্য আমি সবসময় বলি এটাকে, যখনই কেউ আমাকে এই বিষয়গুলো কথা বলে আমি বলি যে এটা আসলে নর্মাল, প্লিজ আমাকে এত প্রশংসা করার বা এটা করার কিছু নেই। এবার আসি আমাদের আজকে আমি যে বিষয়ে কথা বলবো, টপিকটা আমি সিলেক্ট করেছি টুডে ইজ টুমরোজ ইয়েস্টারডে। টপিকটা ভালো। আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট রেডি করা বা এইগুলো করে স্টেজে উঠিনি, আমার যেটা মাথায় আসে আমি সেভাবে বলবো। আই হোপ যে আপনারা কানেক্ট করতে পারবেন সবাই এখানে যারা আছেন। যদিও এখানে আমরা যারা আছি তার থেকে বেশি আমি ক্যামেরার সামনে যারা বসে এখন দেখতেছে, আমি সবসময় এটাই বিলিভ করি যে যদি আমি এই রাস্তায় বা যেই কাজ আমি করতেছি এখন সেই কাজে যদি আমি থাকি, এই ভিডিওটা হয়তো বা 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে কেউ একজন দেখবে, সো যাতে তার কাজে লাগে আমি সেজন্য কথাগুলো বলবো। আমরা যখন ক্যাডেট কলেজে পড়তাম, আমার হাউসের হাউস প্রিফেক্ট একদিন জিজ্ঞাসা করছে যে আপনি না, তুমি করে বলতো যে তোমরা আসলে হাউস ফিলিংস বলতে কি বুঝো? আমরা সবাই হাউসে থাকতাম, আপনারা যেমন সবাই এখন হলে থাকেন, তো আসলে আমরা হল ফিলিংস, হাউস ফিলিংস বা বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, আমি আমার ক্যাম্পাসকে ভালোবাসি বলতে কি বুঝি? আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি বলতে কি বুঝি? এমন তো না যে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যকে ভালোবাসি, এমন তো না আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলকে ভালোবাসি, কার্জন হলের পিলার, ইট, তারপরে হচ্ছে পুকুর, এটাকে না, রাস্তাকে ভালোবাসি না। তো আমার ক্যাডেট কলেজে ভাইয়া বলেছিল যে তুমি হাউসকে ভালোবাসো বলতে তুমি হাউসের যে ক্যাডেটরা আছে, যে স্টুডেন্টস গুলো আছে, তাদেরকে তুমি আসলে ভালোবাসো, তাদের সাথে যে মেমোরি, যে স্মৃতিটা হয় সেটাকে ভালোবাসো। আপনি একটু কানেক্ট করে দেখেন, আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, আপনি আপনার দাদা বাড়িকে ভালোবাসেন আপনার দাদার জন্য, আপনার দাদির জন্য,
আপনার নানি বাড়িকে ভালোবাসেন আপনার মামার জন্য, মামাতো ভাই বোনদের জন্য, নানা নানির জন্য। একইভাবে এই যে বিশ্ববিদ্যালয়কে আপনি ভালোবাসেন, এটা হচ্ছে আপনার ক্লাসমেট কয়েকজন আছে, তাও ক্লাসমেট 50 জনের মধ্যে 5-6 জন যারা আপনার খুব ক্লোজ ফ্রেন্ডস, এদেরকে আপনি আসলে ভালোবাসেন। আপনি এই ক্যাম্পাসের ইট বালু মাটি যে ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টের কয়েকজন সিলেক্টিভ পার্সনকে ভালোবাসেন। পুরো দেখা গেল যে আপনি এগ্রিকালচারে পড়েন, ফিশারিজ ডিপার্টমেন্টের সাথে আপনার কোনো কানেকশনই নেই, এমনই হয় ইন জেনারেল। সো রেনেসান্স অফ এ নেশন, নেশন নিয়ে যখন আমরা কথা বলতেছি, বিষয়টা হচ্ছে আমরা আসলে দেশকে ভালোবাসা বলতে প্রথমত নিজেকে ভালোবাসা, নিজেকে গড়া, পাশাপাশি আমার আশেপাশের যে কয়জন মানুষ আছে তাদেরকে একসাথে আপলিফট করাকেই আমি বুঝি। আমি দেশকে ভালোবাসা বলতে এটা বুঝি না যে পঞ্চগড় বা চট্টগ্রাম, আমি রয়েছি ঢাকায় বা আমি রয়েছি ঝিনাইদহ, আমার বাসা ঝিনাইদহ, আমি এটা বুঝি না যে পঞ্চগড়ের একজন মানুষ কি করতেছে সেটার সাথে আমি কানেক্টেড। আমি শুধু বলেই যাব যে এটা করতে হবে দেশে, ওটা করতে হবে। আমরা অনেক সময় ফেসবুকে এক একজন স্ট্যাটাস দিই, বড় বড় লাইক কমেন্ট পড়ে 40-50টা, এতে আসলে দেশের উন্নতি খুব একটা বেশি হয় না। যদি আমরা নিজেরা সত্যিই দেশের উন্নতি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় বা করতে হবে সেটা হচ্ছে নিজের উন্নতি করা এবং নিজেকে নিয়ে ভাবা, নিজেকে একটু গ্রো করা, পাশাপাশি আশেপাশের যে মানুষগুলো আছে তাদের জন্য কিছু করা। এখন কথা হতে পারে যে ভাই আপনার বয়স কত, এত কথা বলতেছেন? আমার বয়স হচ্ছে 25 রিয়েল, সার্টিফিকেটে 23 বা 22 হবে। যেহেতু আমাদের এইজ একটু কমানো যায়, আমার মা একটু কমিয়ে দিয়েছিল যখন আমি ক্লাস 5 এ পড়ি। 1999 আমার জন্ম, তো দেখি যে আমার পিএসসির সময় আমার মা দিয়ে দিয়েছে 2002। ভালো, আমি হয়তো সরকারি চাকরি বেশি দিন করতে পারবো, তো সেই হিসাবে দেখা যাবে যে অনেকের জুনিয়র। আমি রিয়েল এজ 25, বাট আমি যদি আসলে বলি সেক্ষেত্রে হবে, বা যদি কখনো গুগলে আমার নামের পাশে লেখা থাকে এজ, তখন দেখা যাবে যে এটা 25, বাচ্চা ছেলে, এমন মনে হয়। সো টুডে ইজ টুমরোজ ইয়েস্টারডে, এই লাইনটা বলতে আমরা এটাই বুঝি যে আজকে, এখন আমি যে কথাটা বলতেছি এটা কালকে বা একটু আগেও যখন আমি কথাটা শুরু করলাম সেটা পাস্ট হয়ে গেছে। আমাদের, আমি যেটা মনে করি যে আমাদের আসলে পাস্ট বলতেও কিছু, সবকিছুই পাস্টেই থাকে, প্রেজেন্ট বলতে আসলে কিছুই নেই। এখন আমি হাতটা উঁচু করলাম, যতক্ষণে উঁচু করলাম ততক্ষণ এটা পাস্ট হয়ে গেছে। সো আমাদেরকে প্রত্যেকটা ডিসিশন যখন আমরা লাইফে নিই সেটা একটু সবারই উচিত একটু হিসাব করে নেওয়া, একটু বুঝে নেওয়া। যেমন আপনারা এখানে আছেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আমার খুব একজন প্রিয় মানুষও কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এখন অফিসিয়ালি বলতে পারছি না। এই কৃষি বিশ্ববিদ্যালয় না, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো এই যে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমি অনেক কানেক্টেড, আমার অনেক ফ্রেন্ড কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি আর্টসে পড়াশোনা করছি, কিন্তু যেহেতু বললাম যে আমার খুব কাছের একজন মানুষ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, সো কৃষি বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেতে হয়, কোন বই পড়তে হয়, কোন জায়গায় যাইতে হয়, কিভাবে পড়তে হয়, আমি সবকিছুই জানি। তো এখানে যারা আছেন, আমি বিশ্বাস করি 95 to 99% যারা আছেন, এইচএসসি তে আপনাদের ফার্স্ট টার্গেট কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। হ্যাঁ থাকতে পারে, 1% থাকতে পারে বা 5% থাকতে পারে। এখন হয়তো বা কেউ আর্গুমেন্ট করবেন, না ভাই আমাদের জীবনে অনেক কিছু আছে, আমরা বিদেশে যেতে পারি, রিসার্চ করে অনেক টাকা পয়সা ইনকাম করবো, আপনি কি জানেন? কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফ গোল এটা হয়তো বা ছিল না। যখন আপনি 11-12 পড়তেন, কেউ চাইতেন বুয়েটে পড়বেন, কেউ চাইতেন রুয়েটে পড়বেন, কেউ চাইতেন কুয়েটে পড়বেন, কেউ চাইতেন মেডিকেলে পড়বেন। বাট এট লাস্ট যখন দেখা গেল যে কোথাও হয়নি, তখন জানলেন যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে। তারপরে অনেক ভালো রেজাল্ট করেছেন এবং এখন আলহামদুলিল্লাহ বাউতে আছে। এই যে আমরা যে ডিসিশনস গুলো নেই, আপনারা এখন কিন্তু খুব ভালো আছেন যারা আছেন। অনেকে এখন কিন্তু মনে মনে বিলিভ করেন যে আমার জীবনে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ওয়াজ যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছি। এবং আমি এটা মনে করি, বাংলাদেশে যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো ভালো ইনস্টিটিউশন থাকে যেখানে স্টুডেন্টদের লাইফের একটা মানে সে যে পড়াশোনা করতেছে তার সাথে তার ক্যারিয়ারের কোনো সংযুক্ততা আছে, সেটা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়লেই হয়। এটা আমি বিশ্বাস করি এবং আমি মনে করি, কারণ আপনাদের স্কোপ অনেক থাকে। হ্যাঁ তাহলে, কিন্তু আমাদের দেশে কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের কোনো মানে সেই হাইপটা নেই। আমি দু একটা ভিডিও করছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সবচেয়ে আন্ডার রেটেড পড়াশোনা বা আন্ডার রেটেড বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। যেমন ঢাবির কথা শোনা, আরে বাপরে এখনই মনে হয় রাস্তা বন্ধ করে দেবে। ঢাকা কলেজের কথা শুনলে মনে হয় যে মিরপুর রোড বন্ধ এখনো। বুয়েটের তো কিছু হইলেই মানে বুয়েটের কারো কিছু হোক,
আপনি সেই নিউজ পাবেন। ঢাকা মেডিকেল সবার, এমনকি ইডেন কলেজ নিয়ে কিছু হইলে দেখবেন যে মাফ নেই গো। কিন্তু শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটির কথা আমরা অনেকে শুনি না। আপনি যখনই কোনো প্যারেন্টস পড়াইতে চাই কাউকে, বলে যে ঢাবির ইংলিশের হইতে হবে, ইংলিশ পড়াইতে গেলে বাংলার হতে হবে, বাংলায় পড়তে গেলে ম্যাথ করতে গেলে বইটার হইতে হবে, আর বায়োলজি করতে গেলে আপনার হইতে হবে হচ্ছে কি বলে এটা মেডিকেল কলেজে। কিন্তু যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের কিন্তু সবগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয়, একদম A to Z। সারাদিন অ্যাসাইনমেন্ট করা লাগে, সারাদিন ল্যাব, তারপরে প্রেজেন্টেশন, সবই আপনারা করেন। আপনারা যে এখনো কিভাবে এখানে আছেন আমি সেটাই ভাবতেছি এত কিছুর পরে। তো এই যে কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের চিন্তা বা আমরা জানি কম, এই জন্য আমি এটাকে আন্ডার রেটেড বলি। এমনকি আপনারাও জানতেন না, সেটাই বললাম। কিন্তু আসলে উচিত ছিল কি, কৃষি বিশ্ববিদ্যালয় যে এক্সিস্ট করে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে যে কিছু আছে এবং এখানে এত স্কোপ, এটা আমাদের আসলে জানার কথা ছিল। আপনাদেরও জানার কথা ছিল যখন আপনারা ক্লাস 11-12-এ পড়তো। শুধু আপনারা না, যারা ক্লাস 9-10-এ পড়ে, 6 থেকে আমরা বলি যে আমাদের বইটা পড়তে হবে, আমাদের পড়তে হবে মেডিকেলে, কিন্তু কেউ বলে না যে আমাদেরকে বাউতে পড়তে হবে। কেউ বলে না আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো। কেউ বলে না আমি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় বা আমি একজন কৃষিবিদ হবো বা এই সেগমেন্টে যাবো। এটা কেন হয় না আমি জানি না, কিন্তু এটা জানানো উচিত। আমি মনে করি আপনারা যখন এখান থেকে প্রত্যেকেই ভালো কিছু করবেন এবং প্রত্যেকে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় চেষ্টা করি, যখনই আমি কোথাও যাই, যখনই কোনো স্টুডেন্টের সাথে কথা বলি, স্পেশালি যখন সে সায়েন্সে পড়ে, তাকে বলি যে ভাই যদি না হয়, মানে ও তো প্রথমেই একজন স্টুডেন্ট, যেমন আমার ভাই, ছোট ভাই, চাচাতো ভাই ফাহিম, ও যখন ওর ভর্তি পরীক্ষা আসছে, আমি তোকে বলতেছি যে তুই কোনোভাবে 500-এর মধ্যে সিরিয়াল করিস, 500-এর মধ্যে থাকতে গেলে এইভাবে এইভাবে পড়তে হবে। ও আর্টসের স্টুডেন্ট, বলছে ভাইয়া আমি 500-এর মধ্যে না, আমি আসলে 1 থেকে 5-এর মধ্যে থাকতে চাই। ও এখন সাউথ ইস্টে পড়তে হবে সেকেন্ড টাইমে। তো এই যে একটা বিষয়, আমরা প্রথমে ধরে নেই সবচেয়ে ভালোটা। যেমন বাংলাদেশের খেলা দেখছেন গতদিন, আমরা প্রথমে খেলা দেখতে বসার আগে টসে জিতে ব্যাটিং নিলে মনে করি 400 হবে। সৌম্য সরকার একটা ডাবল 100, লিটন দাস একটা 150 হয় সেটা। তারপরে যখন দুটো 4-5টা উইকেট পড়ে যায় পাওয়ার প্লেতে, বলে আল্লাহ 100টা পার করে দাও। এমন হয় আর কি আমাদের। বা আপনি যখন একটা ফুটবল ম্যাচ দেখেন, তখন আমরা যখন দেখি যে 1-0-তে এগিয়ে থাকি, তখন একটু আমরা ভাবি যে ব্যাকপাস করতে থাক, কোনোভাবে ম্যাচটা যায়। এবার যখন একটা গোল খেয়ে যে 1-1 ড্র হয়, তখন আরে একটা গোল দিতে হবে। 2-1 পিছিয়ে গেলে মনে হয় ভাই ড্র হোক ম্যাচটা কোনোভাবে। এমন হয় আমাদের, আমরা আসলে সাইকোলজিক্যালি এই জিনিসটা দেখি সবসময়। তো একটা স্টুডেন্ট যখন ছোটবেলা থেকেই কোনো কিছু করতে চায়, তখন তার আসলে ওই গোলটা ফিক্সড হওয়া উচিত। যেমন আমাদের বয়স, আমার এখন গোল যাই করি না কেন, আমার একটা ফিক্সড গোল আছে যে এটা আমি করব এই পর্যন্ত। আই নো, আমি মনে করি আপনাদের সবারই এমন হওয়া উচিত। এখানে পড়তেছেন দেখে আজকে একটা গোল, কালকে হুডির ব্যবসা শুরু করে দিই। আজকে একটা গোল আছে যে আমি কালকে, পরশু দিন দেখা হলো আগামী একটা গরমকাল আসতেছে, আচ্ছা চলো একটা ছাতার ব্যবসা শুরু করি আমরা। নট লাইক দ্যাট, যে আপনি আসলে কি করবেন সেটা আমাদের সবারই জানা উচিত। এমনকি ক্যামেরার পেছনে যারা আছে আমি তাদেরকেও বলবো, যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমাদের একটু ভেবে নেওয়া উচিত। যেমন আমি যখন ইন্টারে পড়ি, আমি যেহেতু ক্যাডেট কলেজে পড়তাম, ক্যাডেট কলেজে পড়া মানে আমাদের সমাজে ধরে নেওয়া হয় যে এই ছেলেটা কিছু একটা করবে, এই জীবনে কিছু একটা করবে, খুবই ভালো স্টুডেন্ট। পাশাপাশি এটাও ধরে নেওয়া হয় যে ও বুয়েট বা মেডিকেলে পড়বে অথবা ও আর্মিতে যাবে, দুটোর একটা। তো 11-এ ওঠার সাথে সাথে আমি ডিসিশন নিলাম যে আমি আর্মিতে যাব না। কারণ আমার আসলে একটা পলিশড রাস্তাঘাট, যেখানে সব সময় আর কি একটা নিয়মের মধ্যে থাকতে হয়, এত সুন্দর ঘাস, ফুল, ফল, পাখি, লতা পাতা, কিন্তু সেখানে আমি বসতে পারবো না। বা শুধুমাত্র, হ্যাঁ আমার ওয়াইফ হয়তো বা খুব খুশি থাকবে, কিন্তু আমার ক্ষেত্রে অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আর্মিতে যাওয়া মানে, যারা যায় আর্মিতে, যেমন আমার বন্ধুরা আছে আর্মিতে, আমার রুমমেট 3টাই, 2জন আর্মি অফিসার আর একজন হচ্ছে নেভি অফিসার। ক্যাডেট কলেজে যে রুমমেট গুলো ছিল, ওদেরকে কল দিলেই বলে আমি খুব কষ্টে আছি, আমার জীবনে মানে এত প্যারা ভাল লাগে না। তো আমি ওদেরকে সবসময় কল দিলেই বলি যে তুই যখন আইএসএসবি দিছিলি, তুই বলছিলি ইউ ওয়ান্ট টু ডাই ফর ইউর কান্ট্রি, তুই বেঁচে আছিস সেই তো আলহামদুলিল্লাহ, তুই আবার তোর আবার প্যারা গেছিস, তো মারা যাওয়ার জন্যই গেছিস আর্মি। এই তো আমাদের, যখন আমি 11-এ ওঠার পরে বললাম যে আর্মিতে যাব না, এক হচ্ছে আমি দেশের জন্য মরে যেতে চাচ্ছি না আপাতত, আমি একটু বেঁচে থাকতে চাই।
পৃথিবীটা দেখতে চাই। আমি মনে করি আমি যখনই কোনো বয়স্ক কাউকে দেখি, এখানেও কাউকে দেখিনি, দেখলেও বলবো না, কারণ বয়স্ক বললে মানুষ মাইন্ড করে। সো আমি মনে করি যে সবচেয়ে লাকি পার্সন পৃথিবীতে যার বয়স 75+। আমি মনে করি এটা আমার কাছে মনে হয়। অনেকে অনেক রকম আর্গুমেন্ট করতে পারবে কেন মনে হয়, কারণ আমার বয়স এখন 25, সার্টিফিকেটে 22। তো এই যে 25 বছরে আমি কিছু জিনিস দেখছি যেটা যাদের বয়স এখন 15, 16, 20 তারা দেখেন। আমি কিছু জিনিস দেখছি, আমার ছোট ভাইদের বলতে রায় ভাই ভার্সিটিতে উঠছিস, ভালো কথা, এটা করবি না ওটা। আপনি এটা বলতে পারেন যে বিশ্ববিদ্যালয়ে এই জিনিস হয়, হ্যাঁ আমার ভালো লাগে একজনকে, তারপরে দেখবি যে মানে যত ভালো লাগতেছিল সামনে থেকে প্রেমটা করার পর আর অতটা ভালো লাগতেছে না, এমন হয়। এটা আমি জানি। যখন আমার বয়স 50 হবে তখন আমি আরো বেশি কিছু জানবো, যে বউ বাচ্চা এমন হয়, বাচ্চা প্রথম প্রেম করলে এমন হয়, ওর এই চেঞ্জ গুলো আসে ওর স্কুলে ভর্তি করার সময়। যখন 75 হয়ে যাবে তখন আমি জানবো নাতিপুতি এমন হয়। তো আমি মনে করি যে সমস্ত নলেজ আল্লাহ তাকে একটা মানে এই যে 75 বছর পর্যন্ত বাচ্চার তৌফিক দিছে, এটা মনে করি যে এটাই লাকি। সে গরিব হোক, সে একদমই রাস্তায় থাকুক, আমি যখনই কাউকে দেখি, ভিক্ষুক হোক, রিক্সাওয়ালা হোক, আমার তাকে দেখলে হিংসা হয় যে আমি তো জানি না যে আমি 75 বছর বয়স পর্যন্ত বাঁচবো কিনা। আমার লাইফের টার্গেটই বলা যায় এটা, যে আল্লাহ আমারে 75 বছর প্লাস বাঁচায় রাখো। মানে এ বাদে মানে অন্য টার্গেট হ্যাঁ আস্তে আস্তে হয়তো ফিল আপ হবে, আস্তে আস্তে বা আসবে, কিন্তু মেইন টার্গেট যদি কিছু বলি আল্লাহ আমারে বাঁচায় রাখো এমনই থাকে। সো যেখানে ছিলাম আমরা 11-এ, যখন আমি বললাম যে আর্মিতে যাব না, বাসায় বলে দিলাম, বলছে তো আর্মিতে যাবি না তুই, আমাদের স্বপ্ন। মা আব্বু বললো যে আমাদের স্বপ্ন এটাতে যাওয়া, আর্মিতে যাওয়া। যদিও আমার আব্বুর মার স্বপ্ন, যখন আমি ছোট ছিলাম তখন তাদের স্বপ্ন ছিল আমাকে মাদ্রাসার হাফেজ করা। একদম যখন ছোট ছিলাম আমি মাদ্রাসায় পড়বো, এটা ছিল স্বপ্ন। তারপরে ক্লাস 5-এ বৃত্তি পেতে হবে, এটা তাদের স্বপ্ন। ক্যাডেট কলেজে আসতে হবে, এটাও তাদের স্বপ্ন। স্বপ্নের শেষ নেই আব্বু আম্মুর। এমনকি এখনো আমার আব্বু আম্মুর স্বপ্ন যে আমার একটা বড় লোক বাড়ি বিয়ে হবে, আমার যে হলো মানে বউ হবে, সে হবে একটু ফর্সা। আমার মা মানে বলেও দেয় যে এমন হবে, হ্যাঁ মানে দেখতে একটু মায়ের মতো বডি কালার হবে, বেশি ফর্সা হওয়া যাবে না। মানে স্বপ্নের শেষ নেই। আবার হয়তো বা স্বপ্ন আসবে যখন আমার বাচ্চাটা কাচ্চাকেও হলে আল্লাহ যদি দেয়, তখন হয়তো বা স্বপ্নটা এমন হবে যে এটা হবে ওটা হবে। তো যাই হোক, আমি আসলে নিজের স্বপ্নটাই বেশি দেখি, আব্বু আম্মুর স্বপ্নটা নিজের উপরে চাপিয়ে নিই না, বরং আমার স্বপ্নটা আমি চেষ্টা করি আব্বু আম্মুর উপরে যেভাবেই হোক চাপিয়ে দেওয়া। যেমন আমি প্রথমে বললাম আমি আর্মিতে যাবো, আইএসএসবি-তে আমি যাওয়ার কোনো ইচ্ছা নেই, কোনোভাবে মেনে নিল। 2 দিন যেতে না যেতেই বললাম যে আমি সায়েন্সে আর থাকবো না, আমার দিয়ে হচ্ছে না, এই জিনিস আমার দিয়ে হবে না। দেখলাম যে একটা অঙ্ক করতে যে 3 পেজ পা, 3.5 পেজ চলে যাচ্ছে। এখন আমি দেখছি এই অঙ্ক নিয়ে আমি কোথায় যাবো, কি হবে একে দিয়ে। যে ডিরেক্ট ভিপি স্যারের রুমে যে বললাম যে স্যার আমি টাটা, আমি আর্টস নিতে যাচ্ছি। তারা বলছে বাসায় পারমিশন নাও। তারা তো জানে, যেহেতু তারা তাদের বয়স অনেক বেশি আমার থেকে, তারা জানে যে বাসায় এটা হবে। বাসায় কল দিয়ে বললাম যে মানে এমন একটা ভাব যে আমি পালিয়ে বিয়ে করে ফেলেছি, যে আমি আর্টস নেবো বলেছে। হ্যাঁ তুই আর্টস নিবি, এটা কি বলছিস? তাই হয় কিভাবে, আমাদের সমাজে আমি মুখ দেখাবো কিভাবে যে এটা করিস না। আব্বু বলতেছে তোকে আমি প্রাইভেট মেডিকেলে পড়াবো, মা বলতেছে যে তোর খালার, তারপরে হচ্ছে পরিবারের সবাই বুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, তুই বলছিস আর্টস, তুই আর্টস নিয়ে কি করবি? তারপরে আমি বললাম যে না, তোমরা যদি আমাকে আর্টস না দাও, আমি তাহলে আমি আর বাসায় যাবো না ক্যাডেট কলেজ থেকে, এখান থেকে আমি বহেমিয়ান হয়ে ঘুরে বেড়াবো যখন ক্যাডেট কলেজ ছুটি হবে। কোনোভাবে আমাকে মেনে নেওয়া হলো। পরবর্তীতে যখন আর্টস নেওয়ার পরে যখন বোর্ডে 5th হলাম রাজশাহী বোর্ডে, তখন কিন্তু সবাই খুশি। তখন আমার দাদা দাদি খুশি, এলাকার লোকজন খুশি। তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো তখন সবাই আরো খুশি। এরপরে চান্স হওয়ার পরে যখন চান্স হচ্ছে তখন আবার শুনি যে আমার আব্বুর স্বপ্ন ছিল নাকি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে দেখেন, এটা নাকি তার স্বপ্ন। তা আমি বললাম যে আব্বুর স্বপ্ন অনেক দেখেছো, আর দেখতে হবে না, একটু চোখটা খোলো। আমি ল ডিপার্টমেন্টে দেখলাম যে 32টা না 30টা ক্লাস হয় সপ্তাহে। আমি যে ওকে থ্যাংক ইউ সো মাচ, টাটা। শুনলাম যে কোন ডিপার্টমেন্টে সবচেয়ে কম ক্লাস, খুঁজে বের করা গেল যে ইংলিশ ডিপার্টমেন্টে সবচেয়ে কম ক্লাসে। অনেক ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, আমার সাহিত্যের প্রতি অনেক ভালোবাসা, আমি চাই একদম সবকিছু বুঝতে, আমি এত বুঝতে চাই। ইংলিশ ডিপার্টমেন্টে ক্লাস কম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টা ক্লাস হয় সপ্তাহে, 5টা কি 6টা। তো আমি দেখলাম যে আমার যখন ক্লাস 9, 8, 9-এ ক্যাডেট কলেজে থাকতে যখন সবাই বলতো আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার, আই ওয়ান্ট টু বি অ্যান এয়ার ফোর্স অফিসার, আমি দেশের হয়ে যুদ্ধ করতে চাই, দেশের জন্য জীবন দিতে চাই, আমি তখন বলতো আই ওয়ান্ট টু বি অ্যান ইউটিউবার, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। এটা আমি বলতাম।
সো আমি জানি যে আমাকে আসলে ভার্সিটিতে এসে কি করতে হবে। এখানে আসলাম, এরপরে আমি আবার গোল চেঞ্জ করে ফেলবো, না এবার আমাকে ভার্সিটির ফার্স্ট হতে হবে, তারপরে ডিপার্টমেন্টের টিচার হতে হবে। না, আমি গোল চেঞ্জ করি। আমার যেটা গোল টার্গেট সেটা ছিল ফিক্সড, যে আমাকে আসলে এই কাজ করতে হবে, তার জন্য আমার সময় প্রয়োজন। আমি এখন যদি এমন একটা ডিপার্টমেন্টে যে 16-17টা ক্লাস থাকে, আমি আসলে কিছুই করতে হবে। এমনকি মাস্টার্সে আমাদের 2টা সেগমেন্ট নিয়ে, যে একটা হচ্ছে লিটারেচার আর একটা হচ্ছে ইএলটি। তো আমি ইএলটি নিচ্ছি কারণ ইএলটিতে আবার 5টা ক্লাস, আর লিটারেচার হচ্ছে 15-16টা ক্লাস। তো তার পরবর্তীতে আমি ভার্সিটিতে এসে সময় পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ যে কারণে আমি বোর্ডে 5th হয়েছি, বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমি ক্যাডেট কলেজে পড়েছি, আমি অন্যান্য সময় অনেক ভালো রেজাল্ট করেছি, তার জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে নেই। সত্যটাকে সত্য হিসেবে মেনে নিতে হবে। আন্দোলন অনেক ভালো স্টুডেন্টও করেছে, তারপরেও কেন আমাকে ভ্যালু করা হচ্ছে, আমি বিলিভ করি এটা হচ্ছে আমি যে ভিডিও বানাই সেই জন্যই। দ্যাটস ইট, এছাড়া অন্য কিছুই না। যদি আমি এখন মনে করি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওকে টাইম শেষ হয়ে যাচ্ছে, এটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে আমি যে কাজটা করি, আমি যে কাজটাকে পছন্দ করি, এবং আমি চাই, আমি জানি না আমি কতদিন এই কাজটা করে যেতে পারবো, তবে আমার ইচ্ছা এই কাজটা অ্যাটলিস্ট 15 ইয়ার্স করে যাওয়া, অ্যাটলিস্ট যেভাবে আমি করছি। বাংলাদেশে গতানুগতিক ধারায় যেভাবে সবাই কাজ করে গিয়েছে, যে 2-1 দিন পরে আর নেই, অন্য কিছু করছে, আমার সেই ইচ্ছা নেই। আমি জানি এই ভিডিওটা থেকে যাবে, কিন্তু আমি এই 10 বছর পরে যদি কেউ ভিডিওটা দেখে থাকে 2035 সালে, সেই আসলে বলতে পারবে যে তখন আমি কোথায় আছি, আমি জানি না। কিন্তু এই মুহূর্তে আমি এটাই যতটুকু এক্সপিরিয়েন্স করেছি তার মধ্যে বলতে পারবো সবাইকে, আমাদের সবারই উচিত নিজের একটা লক্ষ্য ফিক্সড রাখা। লক্ষ্য ফিক্সড রাখা বলতে যে কোন পথে আমি যাব, সেই পথের আবার কোনো সাকসেসের লিমিট নেই। আমি যদি ধরে নেই যে আমার সাকসেস হয়ে গিয়েছে, আমি তো এখন টেড এক্স বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, দ্যাটস ইট, তাহলে আমারও ক্যারিয়ারের দ্যাটস ইট হয়ে যাবে। তো কখনোই আসলে সাকসেসের কোনো লিমিট নেই। এখনো দেখবেন অনেক নায়করা বুড়ো হয়ে গেছে, রজনীকান্ত এখনো মুভি করছে, চুল টুল কালার করে, মেকআপ করে করতেছে। সো আপনারা যে যেখানেই থাকেন না কেন, দেয়ার ইজ নো লিমিট অফ সাকসেস, আমি যেটা মনে করি। এবং আপনি আজকে যেটা করবেন, যে সিদ্ধান্তটা নেবেন, ছোট একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কিন্তু পরবর্তীতে আপনাকে সাহায্য করবে। এবং আপনি চেষ্টা করবেন সব সময় নিজের সিদ্ধান্তটাকে নিজে নেওয়ার। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়ে যায়, সেই সমস্যাটা আপনি যাতে মনে মনে ভাবেন যে না, আমি নিজেই আমার সিদ্ধান্তটা নিয়েছিলাম, যা হওয়ার হয়েছে। কিন্তু অন্য কারোর কথা শুনে আপনি সিদ্ধান্ত নিলেন, বাবা মায়ের কথা শুনে সিদ্ধান্ত নিলেন, পরবর্তীতে আপনি ভাববেন না আমি এটা করতে পারতাম, আপনি কিছুই করতে পারতেন না। আপনি শুধু মনে মনে ভেবে গেছেন সবসময় আপনি এই করতে পারতেন, এই করতে পারতেন। সো ফ্রম নাও, আজকে থেকে নিজে কি করবেন 10-15 বছর পর, 20 বছর পর, এটা একটু কাইন্ডলি ট্রাই করেন ফিক্স রাখা। এবং আমি শুরুতে যেটা বললাম, আমি কেন অন্যান্য জায়গায় যাইনি এবং এখানে আসলাম, আমার ফ্রেন্ড আসছে সাথে, তো আর কি তারও একজন প্রিয়জন ছিল, এখন আর নেই, তিনি এখন এখানে পড়েন। তো যখন আমরা এখানে ইনভাইটেশন আসলো, তখন বলছে যে তুই ভাই যেখানে যাস আর না যাস, কথা বলিস আর না বলিস, সেখানে বলবি, কি বলবি সেটা বিষয় না, বলবি। আমি কি বললাম সেটা তো দেখলে দিই, নো স্ক্রিপ্ট নো নাথিং, বললো যে বলবো, ওকে ঠিক আছে। তো আমি জানি না তার সাথে কোথাও দেখা হয়ে যাবে কিনা আমাদের, যদি দেখা হয়ে যায় ভালো, না হলে সমস্যা নেই, সে হয়তো বা ভিডিওটা দেখে নেবে। দ্যাটস ইট। আমি আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এই স্পিচ কারোর জীবনে কতটুকু ইফেক্ট ফেলবে আমি জানি না, তবে আমি শুধু এই দোয়া বা প্রেয়ার্সটাই চাইবো আপনাদের কাছ থেকে, যেন আজকে আমি এখানে দাঁড়ানোর যেমন যোগ্যতা রাখতে পারছি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে, আজ থেকে 15 বা 20 বছর পরে যেন সেম সম্মানটা আমার থাকে, এটাই আমার চাওয়া, যে আমি এখানে যেন দাঁড়াতে পারি আবারও এসে। ধন্যবাদ।